প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। মিস্টার হাসান হাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনার আগে চলুন দেখে আসি আজকে প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। আমি প্রথমেই দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম জানাচ্ছি। দেশে সক্রিয় আরেকটি ফাটল রেখার সন্ধান, দেশে একদিনে 3 দফায় ভূমিকম্প। শেখ হাসিনার 21 বছর, জয় ও সাইমার 5 বছর করে কারাদণ্ড, প্লট দুর্নীতি। কড়াইলের আগুনে পুড়ে গেছে পরিচয়। আরেকটি শিরোনাম, শুরু থেকেই আচরণবিধি প্রয়োগের নির্দেশনা ইসির। আমি কালের কণ্ঠের শিরোনাম জানাবো। শেখ হাসিনার 21, জয় ও পুত্রের 5 বছর কারাদণ্ড। অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে, সরকার ব্যবসায়ীদের চিৎকার শুনছে না। সম্পদের প্রতি লোভ ছিল শেখ হাসিনার, আদালত। এরপরে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম জানাবো। শেখ হাসিনার 21 বছর, প্লট দুর্নীতি মামলার রায়, জয় পুত্রের 5 বছর। খালেদা জিয়া সিসিইউতে আজ সারা দেশে দোয়া ও মোনাজাত। সম্পদের লোভী ছিলেন হাসিনা, আদালতের পর্যবেক্ষণ। আবৃত্ত কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন, হাসিনার আইনজীবী থাকছেন না, পান না। আমার দেশের শিরোনাম, এনসিপির দ্বন্দ্বে শুরুতেই হোঁচট তৃতীয় শক্তির, সিদ্ধান্তহীনতার পেছনে 2 ছাত্র উপদেষ্টার আপত্তি। জোটে আপ বাংলাদেশকেও রাখতে চায় কেউ কেউ, সম্ভাবনা উড়িয়ে না দিয়ে আলোচনা অব্যাহত। বিএনপির সঙ্গে সমঝোতার ব্যাপারে আগ্রহ অনেকের। প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনার 21 বছরের সাজা, জয় ও পুতুলের সাজা 5 বছর করে। সম্পদের প্রতি শেখ হাসিনার কেন এত লোভ, রায়ে বিচারক। আরেকটি শিরোনাম, ফের ভূমিকম্প, আফটার শক বলছে পর্যবেক্ষণ কেন্দ্র। ইত্তেফাকের শিরোনাম, দেশের অর্থনীতি সবচেয়ে কঠিন সময় পার করছে, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে অভিমত। ব্যাংকিং খাতে মোট ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ 9.5 লাখ কোটি টাকায় দাঁড়াতে পারে। প্লট বরাদ্দে দুর্নীতির 3 মামলায় রায়, শেখ হাসিনার 21, জয় পুত্রের 5 বছর করে কারাদণ্ড। 3 জনকে 5 লাখ টাকা অর্থদণ্ড, আরও 19 জনের বিভিন্ন মেয়াদে সাজা। সর্বোচ্চ সাজা না হয় রাষ্ট্রপক্ষের অসন্তোষ। শৃঙ্খলা বাহিনীতে সংকট আরও বাড়তে পারে, বিশেষজ্ঞদের অভিমত। লটারিতে এসপিদের ভাগ্য নির্ধারণ। ইনকিলাবের শিরোনাম, বেকারত্ব বাড়ছে হুহু করে, 1 বছরে বন্ধ 400 কারখানা, বেকার 15 লাখ শ্রমিক। প্লট বরাদ্দে দুর্নীতি, পৃথক 3 মামলায় শেখ হাসিনার 21 বছর কারাদণ্ড, জয় পুত্রের 5 বছর। সিসিইউতে খালেদা জিয়া, সারা দেশে দোয়া মোনাজাত আজ। কিছু দলের কথায় মনে হয় তারাই সব করছে, জুলাই আন্দোলন সম্পর্কে নজরুল ইসলাম খান। সমকালের শিরোনাম, ভূমিকম্পের 150 উদ্ধার যন্ত্র বাক্সেই পড়ে আছে। 3 মামলায় শেখ হাসিনার 21 বছর কারাদণ্ড। দুর্নীতি দমনে সম্পৃক্তদেরও সম্পদের হিসাব বাধ্যতামূলক। যুগান্তরের শিরোনাম, হাসিনার 21 বছর কারাদণ্ড। হাসিনার প্লট দুর্নীতি প্রথম প্রকাশ করে যুগান্তর। 2 উপদেষ্টা পদত্যাগ আগামী সপ্তাহে, নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি। 13 ঘন্টায় ফের 3 দফা ভূমিকম্প। কালবেলার শিরোনাম, জামায়াতের টার্গেট 150 আসনে জয়। এবার শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড, রাজুকের প্লট দুর্নীতি মামলা। শেখ হাসিনার সম্পদের প্রতি মাত্রাতিরিক্ত লোভ ছিল, আদালত। মানব জমিন, যে কারণে বাড়ছে খেলাপি ঋণ। প্লট বরাদ্দের দুর্নীতি, হাসিনার 21 বছর, জয় পুত্রের 5 বছর কারাদণ্ড। স্থগিত এনসিপি সহ 4 দলীয় জোটের ঘোষণা, শেষ মুহূর্তে টানাপোড়েন। দেশ রূপান্তরের শিরোনাম, হাসিনার 21 বছরের দণ্ড, পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায়। অস্ত্র উদ্ধারে জোর তৎপরতা চায় ইসি, নির্মাণ অনুমোদনে আলাদা সংস্থা। নয়া দিগন্তের শিরোনাম, হাসিনা, জয় পুতুলকে 21 বছর পর্যন্ত কারাদণ্ড। পূর্বাচলে প্লট লুট, রাষ্ট্রের জমি দখলের ভয়াবহ চিত্র প্রকাশ। ভবন নির্মাণে আলাদা কর্তৃপক্ষ গঠনের যাচাইয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার। কোথায় যাচ্ছে হাজার কোটি টাকা, এটি একটি বিশেষ সংবাদ শিরোনাম। বণিক বার্তার শিরোনাম, প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড, জয় ও পুতুলের কারাদণ্ড 5 বছর করে। শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় 2 কোটি শিক্ষার্থী। ডেইলি স্টারের সংবাদ শিরোনাম, Hasina gets 21 years in 3 graft cases. Court also jails Joy and Putul for 5 years in 1 case each.
Purvachal plot scam. BNP questions the government's intention, officials loyal to certain party given priority, reshuffle police admin. Anti-Corruption Commission to have 5 commissioners up from 3, government take okays for ordinance. এবং সর্বশেষ আমার হাতে আছে নিউজ পত্রিকা, এটি শিরোনাম 21-year jail for Hasina in 3 cases. Shajib Saima jail for 5 years. 10 others, including former State Minister, Secretaries, Rajuk Chairman, 2 jailed. Purvachal plot scam. Higher dropout rates among girls students. Child marriage blamed. Higher secondary levels. Election Commission holds postal voting registration in 7 ME countries. মিস্টার হাসান হাফিজ, আমরা সংবাদ শিরোনামগুলো দেখলাম। মোটামুটি একটি খবর সব জায়গায় শিরোনাম হয়েছে, সেটি শেখ হাসিনার যে প্লট দুর্নীতি মামলা রাজুকে, সেই মামলা রায় হয়েছে। সেখানে শেখ হাসিনাকে 3টি মামলায় 7 বছর করে 21 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। সাথে তার 2 সন্তান সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়, তাদেরও কারাদণ্ড দেওয়া হয়েছে 5 বছর ধরে। এবং আদালত একটি পর্যবেক্ষণ দিয়েছে, সেখানে বলেছেন যে তার মাত্রাতিরিক্ত সম্পদের প্রতি লোভ ছিল। এতে কোনো সন্দেহ না। আমরা আগেও দেখেছি নামমাত্র মূল্যে গণভবন লিখে নিয়েছিলেন তিনি, তাই না? পরে কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে ব্যারিস্টার মওদুদ আহমদ আইনমন্ত্রী ছিলেন, সেটা পার্লামেন্টে কিন্তু রহিতকরণ করা হয়েছে, আপনার মনে পড়ে নিশ্চয়ই। এবং উচ্চ আদালত কিন্তু শেখ হাসিনাকে রং হেডেড লেডি বলেছিল, মনে আছে কি? তো সুতরাং এটা কিন্তু নতুন না। এই লোভের আরও অনেক কিছু বেরোবে, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোবে। দেশটাকে যে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছিল, একটা ভাগাড়ে পরিণত করেছিল, ক্ষমতা কিয়ামত পর্যন্ত কুক্ষিগত করে রাখার জন্যে যত অপকর্ম, যত দুঃশাসন, নৃশংসতা, প্রতিহিংসা, খুন, গুম, লুটতরাজ, ধর্ষণের সেঞ্চুরি, সম্পদ পাচার, সমস্ত প্রশাসন, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া, সেটার বিষ-ফল কিন্তু আমরা এখনও ভোগ করছি। আদালত সঠিক রায় দিয়েছে, সঠিক পর্যবেক্ষণ দিয়েছে যে সম্পদের প্রতি লোভ ছিল। আমরা দেখেছি যে শেখ হাসিনার ভল্টেও কিন্তু প্রচুর সোনা দানার সন্ধান পাওয়া গেছে। তো এগুলি কিন্তু আস্তে আস্তে বেরোবে, এগুলি অস্বীকার করার তো কোনো উপায় নাই। এটা দেশটাকে যে বাপের সম্পত্তি মনে করা হয়েছিল, সেটা কিন্তু প্রতি পদে পদে এখন প্রমাণিত হচ্ছে। এবং এটা বিশ্ববাসীর সামনে এটা পরিষ্কার যে একটা জগদ্দল পাথর থেকে জাতি কিন্তু রক্তের বিনিময়ে কিন্তু এই মুক্তিটা এনেছে। আমরা যেন সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকি। গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা যেন দায়িত্বশীলতার পরিচয় দিই, সংযম, পরমত সহিষ্ণুতা এবং পারস্পরিক আস্থা এবং শ্রদ্ধার জায়গাটা যেন আমরা তৈরি করি। তাহলেই কিন্তু এই জুলাইয়ের আত্মদান এবং এত দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে যে আন্দোলন হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা হয়েছে, সম্পদ লুট হয়েছে, দখল হয়েছে, কত মায়ের কোল খালি হয়েছে, সেগুলির প্রতি যদি আমরা সুবিচার করতে চাই, সেগুলির প্রতি যদি শ্রদ্ধাশীল হই, তাহলে আমাদের প্রত্যেককে কিন্তু গণতান্ত্রিক অভিযাত্রায় যার যার ক্ষেত্র থেকে দায়িত্বটা পালন করতে হবে। এটাই হলো নতুন বাংলাদেশ বিনির্মাণের সময়ের দাবি এবং চাহিদা। আমরা যেন সেটার প্রতি মনোযোগী হই, একাত্ম হই এবং প্রত্যেকেই যেন ত্যাগ স্বীকারের একটা মানসিকতা নিজেদের মধ্যে তৈরি করি। এরকম কি একটা আইন করার সময়ের দাবি কিনা, যারা ক্ষমতায় থাকবে অর্থাৎ ক্ষমতাসীন হবে, তারা নিজেদের নামে বা পরিবারের নামে বা আত্মীয় স্বজনের নামে বরাদ্দ দিতে পারবে না? সেই আইন তো অনেক আছে, কিন্তু আইনের লঙ্ঘনও আছে। আপনি দেখেন যে সম্পদের বিবরণী, আপনি একটা শিরোনাম পড়লেন যে দুদকের কর্মকর্তা দিত, যারা ক্ষমতাসীন আছে, যারা সরকার চালাচ্ছে, তারা কয়জন হিসাব দিয়েছে আমাকে বলেন তো? 1 বছরের বেশি সময় তারা পার হয়ে গেছে। তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিয়ে তো প্রশ্ন উঠতে পারে না? এবং ভবিষ্যতে দেখবেন যে এই উপদেষ্টাদের কারো কারো মহা দুর্নীতির খবর বেরিয়ে আসবে। ডিএনসিসির যে প্রশাসক, তার বিরুদ্ধে তারাও স্বৈরাচারী হয়ে উঠছে। এক স্বৈরাচারের বদলে তো আমরা অন্য স্বৈরাচার চাই না। তাহলে তো এই পরিবর্তনটা এত রক্তদান, এত ত্যাগ, এত কষ্ট, মানুষের জাতির যে এত একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছে, এখন আপনি বললেন যে অর্থনীতি বিরাট একটা সংকটের মধ্যে দিয়ে পার হচ্ছে। এই প্রবাসীদের যদি এই মাথার ঘাম পায়ে ফেলে যে অর্জন করা বৈদেশিক মুদ্রা, সেটা যদি না থাকতো দেশে একটা দুর্ভিক্ষ হয়ে যেত। তো আমরা কিন্তু সেই প্রবাসীদেরও সম্মান করি না, তাদেরকে যথাযথ মর্যাদাটা দিই না। তো সেটা তো দেওয়া উচিত। এটাই হলো নতুন সময়ের চাহিদা, নতুন সময়ের দাবি। একটা পরিবর্তনের যে একটা ঢেউ আসছে কিংবা জনপ্রত্যাশা তৈরি হয়েছে, সেটা কিন্তু বাস্তবায়ন করার জন্যে রাজনৈতিক দলগুলিকেও কিন্তু তাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে, গুণগত পরিবর্তন আনতে হবে, ম্যানিফেস্টোতে পরিবর্তন আনতে হবে এবং বাস্তবায়নের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হতে হবে। না হলে আপনি কথায় কথায় আপনি কাগজে ভালো কথা লিখলেন, বাস্তবে স্বৈরাচারী হয়ে উঠলেন,
নিজে সেই আগে কর্তৃত্ব পরায়ণ হয়ে উঠলেন, দুর্বৃত্তায়ন করলেন, তাহলে তো আর কোনো পরিবর্তনের অর্থ হলো না। আমরা সেটা কাজে কথায় মিল দেখতে চাই, মানুষের সেটাই প্রত্যাশা। আপনি প্রবাসীদের কথা বলছিলেন এবং বলছিলেন যে তাদের যে ধরনের ক্ষমতায়ন দরকার, আমরা তো দেখছি যে এই সরকার এসে একটি উদ্যোগ গ্রহণ করেছে, সেটি হচ্ছে যে তাদের ভোটিং প্রক্রিয়া নিয়ে আসার, অর্থাৎ তারাও যাতে তাদের ভোট কাস্ট করতে পারে, অর্থাৎ সিদ্ধান্ত প্রক্রিয়ায় তারা যেন অংশগ্রহণ করতে পারে সক্রিয়ভাবে, সেইটিই কিন্তু করা হচ্ছে। এটা খুবই ইতিবাচক দিক। এটাকে আরও সুন্দরভাবে সফলভাবে করার জন্য হয়তো প্রথমবারই পুরা পারফেকশন পাওয়া যাবে না, কিন্তু এটা একটা ভালো উদ্যোগ। এটা অনেক দিনের দাবি ছিল, কারণ আমি তো নিজে দুইটা সংস্কার কমিশনে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, মতামত দেওয়ার সুযোগ হয়েছিল। একটা সংবিধান সংস্কার কমিশন, আর একটা হলো নির্বাচন কমিশন সংস্কার কমিশন। সেখানে আমি দাবি জানিয়েছি যে সরকারে যেন প্রতিনিধিত্ব থাকে প্রবাসীদের, কারণ তারাই কিন্তু দেশটাকে লাইফলাইন, তারাই অর্থনীতিটাকে টিকিয়ে রাখছে এইটা, এবং গার্মেন্টস খাত এবং আমাদের প্রবাসীদের আয়, সেটার ফলেই কিন্তু আমরা সচলতা আছে আমাদের। আমাদের এত দুর্নীতি, এত ধ্বংস, তার মধ্যেও কিন্তু আমরা টিকে আছি কিন্তু এই দুইটা শক্তির কারণে। তো ফলে এটার উপরে আমাদের গুরুত্ব দিতে হবে, প্রবাসীদেরকে সেই সম্মানটা দিতে হবে। তাদের জন্য ব্যাংক আছে, আলাদা মন্ত্রণালয় আছে, এবং বিমানবন্দরের সুযোগ সুবিধা। কিন্তু আবার আমরা এটাও দেখি যে প্রবাসীরা দেশে এলে কিন্তু অল্প কারণে, তুচ্ছ কারণে কিন্তু খুন হয়ে যাচ্ছেন। এইটার একের পর এক ঘটনা, সব জায়গায় তো আর পুলিশ দিয়ে এটা বদলানো সম্ভব না। সেই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে যদি পরিবর্তনটা না আসে, গুণগত পরিবর্তন যদি আমরা না ঘটাতে পারি, তাহলে সব কিছুতে বৃথা হয়ে যাবে। সরকারের অংশ প্রবাসীদের করার কথা বলছেন। আমরা দেখছি যে বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারে বেশ কিছু প্রবাসী রয়েছেন যারা বিদেশে এক্সপার্ট হিসেবে বিভিন্ন সেক্টরে কাজ করেছেন, কিন্তু তারাও যে খুব বেশি সফল হয়েছেন অথবা এরকম কথা আছে আর কি, যে যাদেরকে বসানো হয়েছে দায়িত্বে, গুরুত্বপূর্ণ দায়িত্বে, এটা তো আর সেইভাবে প্রবাসী হিসেবে আসেনি, এটা তো এক্সপার্ট হিসেবে আনা হয়েছে। অনেকেই বিদেশি নাগরিক, কিন্তু সেটা নিয়েও প্রশ্ন আছে, এবং অনেকে এনজিওর প্রতিনিধিত্ব করেছেন। তাদের দক্ষতা, যোগ্যতা, বিচক্ষণতা, প্রজ্ঞা, দূরদর্শিতা, তারপরে সেগুলি নিয়েও প্রশ্ন আছে কিন্তু। হ্যাঁ, তো এইটাকে তো সেইভাবে আমি যেভাবে বলেছি কিংবা যেটা প্রত্যাশা, সেটা কিন্তু নাই। আপনি প্রবাসী বলতে তো আর সব পিএইচডিধারী হবে না। অনেকে কিন্তু আমরা এত পরিশ্রম করি, শারীরিক পরিশ্রম করি, অড জব করতে হয়, তো সেগুলিও কিন্তু তাদেরকে বিবেচনায় আনতে হবে। অনেকেই কিন্তু সেই অর্থে স্বাক্ষর না, অনেকে নিরক্ষর, তো সেগুলি তাদেরকেও আমরা সম্মান করব। আমাদের দেশের সাক্ষরতার হার যেন বাড়ে সেটা চেষ্টা করব। সবসময় আমরা কেন নিরক্ষর থাকবো? আমরা কেন গিয়ে নিম্নমানের কাজ করব? আমরা বুদ্ধিবৃত্তিক কাজ করতে চাই, আমাদের জ্ঞান ভিত্তিক আমরা একটা সমাজ গড়ে তুলতে চাই। আপনি দেখেন বেঙ্গালুরুতে আইসিটি কোথায় উৎকর্ষ চলে গেছে। আমাদের মেধা কি কম আছে? অবশ্যই না। চিকিৎসা ক্ষেত্রে বলেন, কম্পিউটারের ক্ষেত্রে বলেন, বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে বলেন, আমাদের মেধা আছে। আমরা সেটাকে লালন করতে পারি না, বিকশিত হওয়ার সুযোগটা দিতে পারি না। সেটা আমাদের দেওয়া প্রয়োজন। সেটার এমন একটা কাঠামো তৈরি করা দরকার, একটা পদ্ধতি সৃষ্টি করা দরকার, যেটাতে তারা যথাযথ সম্মানটা পাবে এবং দেশে থাকতে তারা উৎসাহী হবেন। বিদেশে চলে যাওয়ার ব্রেন ড্রেন যেন না হয়। তো সেই পরিবেশটা যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে তারা দেশে এসে যদি হেনস্থার শিকার হয়, দেশে এসে যদি খুন হয়ে যায়, তাহলে তো আর যতই দেশপ্রেম থাকুক, সেটা তো আগে নিরাপত্তাটা তো দেখতে হবে। তারপরে শিক্ষার ব্যাপার আছে, স্থিতির ব্যাপার আছে। গণতান্ত্রিক আপনি দেশে এখনো পর্যন্ত নির্বাচিত সরকার আসছে না, আপনি বিনিয়োগ আসছে না, ব্যবসায়ীদেরকে সরকার কোনোভাবে আস্থায় নিচ্ছে না, সেটা তো খুবই অন্যায়। ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি একের পর এক সম্পদের পাহাড় গড়ে উঠছে, বিলিয়ন ডলার, এটাতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আপনি মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে পারছেন না, বিনিয়োগ নাই, কর্মসংস্থান নাই, মানুষ ছাঁটাই হচ্ছে, দ্রব্যমূল্য আপনি কন্ট্রোল করতে পারছেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই অর্থে পারছেন না কন্ট্রোল করতে। তো একটা নির্বাচিত সরকারের তো কোনো বিকল্প নাই। তার জবাবদিহিতা থাকবে, জন আস্থার ভিত্তিতে তারা নির্বাচিত হবে এবং জনগণের কাছে জবাবদিহি করতে তারা বাধ্য থাকবে। এমন সিস্টেম থাকা উচিত যে 1 বছর 2 বছরের মধ্যে যেন রিভিউ হয়, 5 বছর যেন অপেক্ষা করতে। কেউ যদি দুষ্ট প্রকৃতির হয়ে যায়, স্বৈরাচারী হয়ে ওঠে, দুর্বৃত্তায়ন করে, ক্ষমতা অপব্যবহার করে, দখলবাজি করে, চাঁদাবাজি করে, ন্যাক্কারজনক পর্যায়ে পৌঁছে যায়, তার একটা শাস্তি বিধানের ব্যবস্থা থাকা উচিত। যেহেতু আগে ভোটাধিকার ছিল না, আপনি স্বৈরাচারী শেখ হাসিনার শুধু সম্পদের লোভ না, ক্ষমতার লোভ ছিল। তারা পারিবারিকভাবে সারা দেশটাকে পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছে। কত স্থাপনা তাদের নামে করা হয়েছে আপনি দেখেন, এখনো পর্যন্ত শেষ করা যায় নাই। তো এগুলি একটা পারিবারিক সম্পত্তি করে দেশটাকে, আমি বলবো, পার্শ্ববর্তী দেশের স্বার্থ উদ্ধার করতে গিয়ে, তাদেরকে সার্ভ করতে গিয়ে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন করেছে। এবং তথাকথিত স্বামী স্ত্রীর সম্পর্কের আমরা সেটা পরিণতি দেখতে পাচ্ছি, বাস্তবতাটা দেখতে পাচ্ছি। সেগুলি এত অশ্লীল এবং এত কলঙ্কিত, যেটা নিয়ে আলোচনা করতেও রুচিতে বাধে।
আপনি যেহেতু প্রসঙ্গটি নিয়ে আসলেন পার্শ্ববর্তী দেশ এবং শেখ হাসিনা প্রসঙ্গে, আমরা দেখলাম যে একের পর এক কোর্টে রায় হচ্ছে এখন শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে, কিন্তু তিনি তো পার্শ্ববর্তী দেশেই আশ্রয় নিয়ে আছেন এবং তাকে ফেরাতে সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠির প্রাপ্তিও তারা স্বীকার করেছেন এবং বলেছেন যে পর্যালোচনা করা হচ্ছে। তো তাকে যদি আসলে ফেরানো না যায় তাহলে সেই রায় যতই হোক সেটা তো কার্যকর করা সম্ভব হবে না, অথবা তিনিও নিজেও সেটা ডিফেন্ড করতে ফেরানোর যত পথ আছে, যত পদ্ধতি আছে, সবগুলি বাংলাদেশকে অবলম্বন করতে হবে। তবে একটা ইতিবাচক সামান্য অগ্রগতি যে এইবার তারা স্বীকার করেছে, এর আগেও বাংলাদেশ চিঠি দিয়েছে, সেটা কিন্তু তারা সে ব্যাপারে নিশ্চুপ ছিল, কিন্তু এইবার তারা বলেছে, তারা পর্যালোচনা করছে। তাদেরকে, ভারতকে বুঝতে হবে যে শেখ হাসিনা একদিকে আর পুরো বাংলাদেশ একদিকে, তারা কোনটা বেছে নেবে। তারা আবার এটাও বলছে যে গঠনমূলকভাবে তারা বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক একটা, মানে খুবই দূর দিয়ে একটা প্রতিক্রিয়া দিয়েছে শেখ হাসিনার প্রথম মামলার রায় হওয়ার পরে, মৃত্যুদণ্ডের রায় যেটা হয়েছিল। তো এখন আস্তে আস্তে কিন্তু সুরটা নরম হয়ে আসছে, কারণ আমরা কোনোভাবেই চাই না যে একটা তিক্ত সম্পর্ক হোক। আমরা সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, আমরা সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই, আমরা ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব চাই। একতরফাভাবে সব কিছু আমাদের উপরে চাপিয়ে দিবে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করেছে, আমরা কৃতজ্ঞ, কিন্তু তাই বলে আমরা আমাদের মাথা তো বিক্রি করে দিতে পারি না। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে, আমাদের মর্যাদা, আত্মসম্মান বোধ, সেগুলিকে অক্ষুণ্ণ রেখে আমরা বন্ধুত্ব চাই, আমরা সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই। অর্থাৎ সম্পর্কটি আপনি যেটি বলছেন যে একটা বৃত্তে আটকে আছে, এখন এখন সিদ্ধান্ত তাদের আস্তে আস্তে হয়তো বরফ গলবে, দেখা যাচ্ছে। তারা আবার এটাও বলেছে, ভারত সরকারও বলেছে এবং ভারতের সেনাবাহিনীও বলেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করার জন্য অপেক্ষমান। তারা কোনোভাবেই এই অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিচ্ছে না। তো আমরা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষায় আছি। দেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে আছে। এখানেও নানান ধরনের প্রশ্ন ছিল, সংশয় ছিল যে নির্বাচন হবে কি হবে না। অবশ্যই নির্বাচন হবে, হতেই হবে, কারণ এটার কোনো দ্বিতীয় রাস্তা নাই। বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে এই নির্বাচন জড়িত, বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে, বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে এই নির্বাচনের প্রশ্নটি জড়িত। সুতরাং প্রত্যেকটা মানুষেরই আমাদের দায়িত্ব যে সেটাকে নিশ্চিত করা এবং যতটা সম্ভব সংঘাত, সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের উত্তরণের পথটাকে সুগম করা। এইটা সবারই দায়িত্ব, শুধু রাজনৈতিক দলের না, শুধু অল্প কয়েকজন উপদেষ্টার না, শুধু সেনাবাহিনীর না, পুলিশের না, র্যাবের না, আনসারের না, প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে এখানে। আমরা যার যার ক্ষেত্র থেকে যদি আমরা ইতিবাচকভাবে দেখি, দেশটাকে গড়ে তোলার চেষ্টা করি এবং আস্থার জায়গাটা তৈরি করি, পারস্পরিক শ্রদ্ধাশীলতার জায়গাটা তৈরি করি এবং ছাড় দেওয়ার মানসিকতা যেন তৈরি করি এবং শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা যেন না বলি, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় রাখি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে যেন আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করতে পারি, সেগুলি কিন্তু আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তাহলে আমরা আমাদের মঞ্জিলে মকসুদে ইনশাল্লাহ পৌঁছতে পারব। আপনি অর্থনীতির কথা বলছিলেন, কালের কণ্ঠে অর্থাৎ আপনার পত্রিকায় একটি শিরোনাম হয়েছে, অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে, সরকার ব্যবসায়ীদের চিৎকার শুনছে না। এই আপনি দেখেন কত মানুষের মধ্যে এই এক বছরের বেশি সময় বেকার হয়েছে, নতুন বিনিয়োগের তো প্রশ্নই আসে না। তো এখন এগুলি নিয়ে নানান প্রশ্ন আছে। তো একটা স্থিতি দরকার, শান্তি দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দরকার। একটা স্থিতিশীলতা না হলে দেশি বিনিয়োগও হবে না, বিদেশি বিনিয়োগও হবে না। সেটার জন্য এখন কিন্তু একটাই আমাদের লক্ষ্য, একটাই কেন্দ্র, সেটি হচ্ছে শান্তিপূর্ণ একটা নির্বাচন, অবাধ, গ্রহণযোগ্য এবং প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে সেই নির্বাচনটা হবে। এবং আমরা অতীতে সেই থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম। সেই যে সম্পদলোভী, ক্ষমতালোভী শেখ হাসিনার স্বৈরাচারের কারণে কিন্তু আমরা এতখানি পিছনে পড়ে গিয়েছিলাম। এখন সেটাকে আমাদের সামনে দ্রুত গতিতে এগিয়ে এটাকে কভার করা দরকার আসলে। এবং সত্যিকারের নির্বাচন একটা করে আমরা যেন বিশ্ববাসীর কাছে আমাদের একটা মডেল একটা তৈরি করতে পারি, যেটা আমরা জুলাইয়ের মাধ্যমে করেছি, স্বৈরাচার হটিয়ে সবাই মিলে ছাত্র জনতার অভ্যুত্থানে এবং রক্তের বিনিময়। তো আমরা যেন একটা, আমাদের সামনে চ্যালেঞ্জটা আরও বড়, সেটাকে সংহত করা। জুলাই আন্দোলন হচ্ছে একটা প্রাথমিক বিজয় মাত্র, মূল চ্যালেঞ্জটা কিন্তু সামনে এবং সেটা অনেক জটিল, অনেক বড়, অনেক কঠিন। হ্যাঁ, তো সেটার মধ্যে কিন্তু আমাদের সবার দায় দায়িত্ব আছে, অংশগ্রহণ থাকতে হবে এবং সেটাকে শান্তিপূর্ণভাবে আমরা গণতন্ত্রের উত্তরণ যেন করতে পারি এবং একটা স্থিতির মধ্যে দিয়ে বিশ্ববাসীর কাছে যেন আমরা নিজেদেরকে সম্মানিত জাতি হিসেবে আমরা উপস্থাপিত করতে পারি, সেইটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। সেটাই আমাদের এখনকার প্রধান বিবেচ্য হওয়া উচিত। সেই লক্ষ্যে সবার কাজ করাটা দরকার। আমরা সাধারণত দেখি যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যেটা বহুদিন ধরে চলে আসছে, যে যখন কেউ ক্ষমতায় থাকে এবং ক্ষমতা হারানোর পরই যারা
ক্ষমতায় আবার আসে তারা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে অথবা বিভিন্ন দুর্নীতির মামলা সহ নানান কিছু হয়ে থাকে। তো শেখ হাসিনার ক্ষেত্রে আমরা যেটা দেখছি বা তার পরিবারের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা সে ধরনের কিনা অথবা এর বাস্তবত ভিত্তি সেটার তো কিছুটা আছে, দোষারোপের একটা সংস্কৃতি তো আমাদের মধ্যে আছে এবং মামলা দিয়ে হয়রানি করার একটা বিষয়ও আছে। অনেক যত মামলা হয়েছে শেখ হাসিনার পতনের পরে সবই যে জেনুইন গ্রাউন্ডে হয়েছে এটা বলার কোনো কারণ নাই, এটা সবাই জানে, এটা সরকারও জানে। সরকারও বলেছিল মিথ্যা মামলা দিলে শাস্তি দেওয়া হবে, সেগুলির ব্যাপারে সরকার কিন্তু সেভাবে আন্তরিকতার পরিচয় এখনো পর্যন্ত দিতে পারে নাই। তো আমরা চাইবো যে বিচার যদি হয় সেটা ন্যায্যতার ভিত্তিতে হবে, স্বচ্ছতার ভিত্তিতে হবে এবং গ্রহণযোগ্য একটা মানে যেন বিচারটা হয় এবং এটা কোনোভাবেই যেন পক্ষপাত দুষ্ট না হয়, মানে প্রতিহিংসা যেন সেটার মধ্যে না থাকে, ন্যায় বিচারটা যেন পায়। আসামিরও তো কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে, এখনও শেখ হাসিনার সুযোগ আছে আপিল করার। এখন ওইখান থেকে কিভাবে আপিল করবে এটা আমরা জানি না। আমরা চাইবো যে ভারত আমাদের সঙ্গে সেরকম একটা সুন্দর সম্পর্ক তৈরি করবে, যা অনেক ক্ষতি হয়ে গেছে সেটা রিপেয়ার করার চেষ্টা করবে। আমরাও আমাদের দায়িত্বশীলতার পরিচয় দেব। আশা করি যে একটা সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের মধ্যে গড়ে উঠবে। ভুল বোঝাবুঝি, তিক্ততা এগুলি ভুলে গিয়ে আমরা সামনের দিকে তাকাতে চাই। ঘুরে ফিরে নির্বাচন প্রসঙ্গ আসছে আলোচনায়। আমরা একটা দেখি যে নির্বাচন আসলে আমরা জোট গঠনের একটা প্রবণতা দেখি। সেই জোট গঠনের প্রবণতা নতুন যে দল সেটিও একটি উদ্যোগ নিয়েছে, কিন্তু সেটি আমার দেশ প্রতিবেদন করেছে যে সেটি হোঁচট খাচ্ছে। তৃতীয় শক্তির যে উত্থান তারা ঘটাতে চেয়েছিল অর্থাৎ তৃতীয় জোটের, সেটি হোঁচট খাচ্ছে। কেউ কেউ বলছেন যে এই সিদ্ধান্তহীনতার পেছনে তাদের দুই ছাত্র উপদেষ্টা জড়িত, আবার তাদের দলের কেউ কেউ বলছেন যে বিএনপির সাথে যাবে নাকি আপ বাংলাদেশকে তারা তাদের জোটে অন্তর্ভুক্ত করবে। এই নিয়ে মোটামুটি একটা না, এগুলি তো নির্বাচনের সময় তো আপনার মেরুকরণ সমীকরণ হবেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। তো এটা আস্তে আস্তে শেপ নেবে, এখনো তফসিল ঘোষণা হয়নি, তফসিল ঘোষণা হবে কয়েকদিনের মধ্যে আশা করা যায়, ডিসেম্বরের ফার্স্ট উইকে। তো এগুলি হবেই প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, নানান দেন দরবার, দর কষাকষি, তারপরে সিট নিয়ে মানে কথাবার্তা, তর্ক বিতর্ক, মানে যতটা সম্ভব সবাই চাইবে যে একটা বড় বড় জোটে যেতে এবং একটা সুবিধা নেওয়ার জন্য সবারই লক্ষ্য তো, রাজনৈতিক দলগুলির লক্ষ্যই তো হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং সেটার মাধ্যমে তাদের দর্শন, তাদের চিন্তা, তাদের ম্যানিফেস্টো সেটা বাস্তবায়ন করা, জনকল্যাণ সাধন করা। তো আমরা অপেক্ষা করি, আমরা এইসব জোট একটা নতুন নতুন জিনিস দেখা যাচ্ছে, ছাত্রদের নতুন দল যেটা, সেটাও একটা বাংলাদেশের নতুন ফিনোমেনন। আমরা সেটাও গভীর আগ্রহ এবং মানে কৌতূহলের সঙ্গে সেটা পর্যবেক্ষণ করব, সেটা শেষ পর্যন্ত পরিণতি কী দাঁড়ায়। আপনি তো শিরোনামেই পড়লেন যে দুইজন উপদেষ্টা ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা নির্বাচন করবেন এবং একটাও আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন গতকাল যে আরও উপদেষ্টা আছেন যারা মানে নির্বাচন করতে আগ্রহী, এই দুই ছাত্র উপদেষ্টা বাদেও। সেটা ক্রমশ এটা স্পষ্ট অবয়ব পাবে, আমরা তখন অপেক্ষা করি, আমরা দেখি। না, প্রশ্নটি হচ্ছে যে নতুন দল হিসেবে এনসিপির কাছে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গায় এখন এই পর্যায়ে এসে অনেকেই কিন্তু সেই প্রত্যাশাটা ধরে রাখতে পারছে না। এর কারণটা কি? তারা যে নতুন, এইটার কারণটা হচ্ছে রাজনীতি এক জিনিস আর রাস্তার আন্দোলন ভিন্ন জিনিস। আসলে একটা রাজনীতি করতে হলে তো অনেক পোড় খেতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক চড়াই উতরাই পার হতে হয়, জনদাবিকে সেইভাবে ধারণ করতে হয়, সেটাকে আত্মস্থ করতে হয়, সেটা অনুযায়ী নিজেদেরকে বদলাতে হয়। তো এইটা অনেক অগ্নি পরীক্ষা কিন্তু দিতে হবে নতুন দলগুলিকে। তো সেটা নির্বাচন একটা বড় পরীক্ষা। তা আমরা অপেক্ষা করব, আমরা দেখব যে তাদের জনপ্রিয়তা কতখানি। কারণ এমনি আপনার ইমেজ একরকম, আন্দোলনের যে কোটা আন্দোলন বলেন, তারপরে এক দফার আন্দোলন বলেন, সেখানে যেই রকম সমর্থন পাওয়া গেছে আস্তে আস্তে সেটার মধ্যে এটা বিবর্ণ হতে শুরু করেছে। আশা করি নির্বাচনের ক্ষেত্রে যখন তারা তাদের মাঠে নামবেন, তারা তাদের কথাবার্তা দিয়ে মানুষকে কতখানি ইমপ্রেস করতে পারেন, ভোটারদেরকে কতখানি কনভিন্স করতে পারেন, সেটার উপরে নির্ভর করবে। তাদের উপরে, তরুণদের উপরে আমরা আস্থা রাখতে চাই এবং তরুণরা যদি ভুলভ্রান্তি করেও আমাদের দায়িত্ব সিনিয়র সিটিজেন হিসেবে তাদেরকে সঠিক পথে পরিচালনার একটা দায়িত্ব নেওয়া, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে কল্যাণের পথে, প্রগতির পথে, শান্তির পথে, ম্যাচুরিটির পথে, পরিপক্কতার পথে। একটু রাজনীতি তো সময় লাগে, আপনি রাতারাতি একটা দল করে মানে আপনি তো সাফল্য পেতে পারেন না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও একটা রাজনৈতিক দল করেছিলেন, অল্প কিছুদিন টিকেছিলেন, সেটা তারপরে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে ওইটা উনি আর কন্টিনিউ করবেন না। তো সেটাও সঠিক সিদ্ধান্ত ছিল। জোর করে আমাদের দেশে অনেক রাজনৈতিক দল, মানে কি বলবো, এটা বলতে চাই না, ব্যাঙের ছাতা বলতে চাই না, কিন্তু অজস্র রাজনৈতিক দলের উত্থান আমরা দেখতে পাই। সেগুলি কিন্তু জনগণের সঙ্গে সেটার সম্পৃক্ততা সেভাবে নাই,
এটা ভোটে দাঁড়ালে দেখা যায় যে অনেকেরই জামানত বাজেয়াপ্ত হয়। তো সেগুলি কিন্তু আস্তে আস্তে বাছাই হওয়া দরকার। আপনি একটার পর একটা যদি সুষ্ঠু নির্বাচন হয়, আস্তে আস্তে এমনি দলের সংখ্যা কমে আসবে, তাই না? এগুলি আস্তে আস্তে কঠিন করতে হবে। উন্নত দেশে কিন্তু অজস্র দলের আপনি সন্ধান পাবেন না। আমাদের দেশে মানে গণতন্ত্রের নামে কিন্তু এত বেশি শত ফুল ফুটতে দেওয়া, শত ফুল না, হাজার ফুল ফোটে আর কি। তো ফুল ফুটতে গিয়ে সেগুলির মধ্যে অপুষ্টি থাকে, সেটার মধ্যে কোনো কি বলবো মানে সৌন্দর্য থাকে না, সুঘ্রাণও থাকে না। তো আমরা চাইবো সেরকম পরিপুষ্ট ফুল ফুটুক, যেগুলি সমাজকে আলোকিত করবে, দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে, সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে, আত্মসম্মানটাকে প্রতিষ্ঠা করবে, দেশের যেই রকম ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটাকে পুনরুদ্ধার করবে। জাতি হিসাবে যেন বিশ্ব দরবারে আমরা একটা মানে সম্মানজনক অবস্থানে আমরা মানে প্রতিষ্ঠিত হতে পারি, সেই লক্ষ্যে সবাই কাজ করবে। আপনি বললেন যে শতফুল ফোটার কথা যেটি বললেন, সেটি আমরা দেখি যে ক্ষমতার পালা বদলে নির্বাচন কমিশনও তখন দেখা যায় যে বেশ অনেক নতুন নতুন দলকে নিবন্ধন দিয়ে থাকে, যেটা আমরা এই সরকারের সময় দেখলাম যে নির্বাচন কমিশন অনেক নতুন নতুন দল, এবং প্রতিবেদনে দেখা গেছে, গণমাধ্যমের খবরে দেখা গেছে কিছু কিছু দলের ঠিকানায় গিয়ে সেই ঠিকানা পাওয়া যায়নি, অথবা একটা রুম কোনো মতো মানে বসবাসের জায়গায় সেটিকে ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে। এগুলি তো অনিয়ম, এগুলির মধ্যে তো মানে কি বলবো অসঙ্গতি মানে আছে, প্রচুর আছে। এবং আপনি দেখেন যে পর্যবেক্ষক, নির্বাচন পর্যবেক্ষক হিসেবে যাদের করা হয়েছে তাদেরও কিন্তু সেরকম ঠিক ঠিকানা নাই। তো এইসব গোজামিল এগুলি আস্তে আস্তে সর্ট আউট করতে হবে। রাতারাতি আপনি জঞ্জাল সাফ করতে পারবেন না। এক বছরে এত বছরের সঞ্চিত যে ক্লেদ, কালিমা, কলুষ, কলঙ্ক, তাই না, সেগুলি আপনি কিন্তু রাতারাতি দূর করতে পারবেন। সবাই মিলে আমরা যদি চেষ্টা করি, আস্তে আস্তে এগুলি মানে উৎপাদন করা সম্ভব হবে এবং একটা সুস্থ সুন্দর একটা সমাজ আমরা গঠন করতে পারবো। সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে রাতারাতি এটা হবে না, এটাও প্রত্যাশা করা ঠিক না। একটা নির্বাচন হয়ে গেলেই যে আপনি গণতন্ত্রে আপনি প্রতিষ্ঠা হয়ে গেল পুরোপুরি, এইটা আশা করাটাও ঠিক না। আসলে অনেকগুলি নির্বাচন হতে হবে এবং সেটার জন্য একটা ধারাবাহিকতা থাকতে হবে। সেইটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। অনেক ভুলভ্রান্তি আমাদের অতীতে হয়েছে, সেটার থেকে যেন আমরা শিক্ষা নিই, সেটার থেকে যেন আমরা সংশোধিত হয়ে নতুন একটা সুন্দর প্রগতির পথে আমরা যেন এগিয়ে যেতে পারি। প্রথম একটি প্রতিবেদন যে শুরু থেকে আচরণবিধি প্রয়োগের নির্দেশনা ইসির অর্থাৎ নির্বাচন কমিশন গতকালই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করেছে এবং সেখানে এই নির্দেশনা দিয়েছে। তফসিল ঘোষণার প্রথম দিন থেকেই আচরণবিধি প্রয়োগ শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর আসছে, অর্থাৎ বড় দুটি দল বিএনপি জামায়াত, যেমন গতকালই পাবনাতে জামাত বিএনপি সেখানে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি কিন্তু চলমান। সেক্ষেত্রে তফসিল ঘোষণার পর এই আচরণবিধি যে প্রয়োগ করা হবে প্রথম দিন থেকেই, এই সংঘর্ষ বা এই দ্বন্দ্ব ফ্যাসাদ ঠেকাতে কতখানি কার্যকর ভূমিকা রাখবে? এখানে মূল দায়িত্বটা হবে নির্বাচন কমিশনের। কারণ যখন তফসিল ঘোষণার পরেই কিন্তু তাদের কাছে সবকিছু চলে যাবে। প্রশাসন তাদের দৃঢ়তার আমরা আশা করব, দৃঢ় ভূমিকা। তাদেরকে আমরা নির্বাচন কমিশনে আমাদেরকে ডেকেছিলেন, তো আমরা সেখানে বলেছি যে আপনাদের সামনে পুলসেরাত, আপনারা কঠিন যদি হন তাহলে আপনারা ইতিহাসে নাম লিখতে পারবেন, সুন্দর নাম থাকবে। আবার এটাও মনে রাখবেন যে আপনার পূর্ববর্তী যারা নির্বাচন পরিচালক মণ্ডলী ছিলেন তারা কিন্তু এখন কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তাদেরকে। সুতরাং সেই লেসনটাও কিন্তু আছে আপনাদের সামনে। সুতরাং আপনারা সেইভাবে যদি দৃঢ়তার পরিচয় দেন, মেরুদণ্ড সম্পন্ন একটা নির্বাচন কমিশন হিসেবে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারেন জাতিকে, সেটার জন্য আপনারা স্বর্ণাক্ষরে আপনাদের নাম লেখা থাকবে। এখন আপনারা বেছে নেবেন কোনটা কি করবেন। তো আমরা আশা করব যে নির্বাচন পূর্ব সহিংসতার যেসব ঘটনাবলী ঘটছে সেগুলি আশা করি কমে আসবে এবং রাজনৈতিক দলগুলি তাদের কর্মীদেরকে কন্ট্রোল করবে। আচরণবিধি অবশ্যই আরও কঠিন করতে হবে। আপনি মোটরসাইকেল যে শোভাযাত্রা সেটাও ব্যান করেছে। আগের রাজনীতি কিন্তু চলবে না, আগে যেভাবে সেটা গুণগত পরিবর্তনটা আনতে হবে। এটা রাজনৈতিক দলগুলির দায়িত্ব। এখন নির্বাচন কমিশন একলা তো এটা সব করতে পারবে না। তারা আচরণবিধি বলে দিল, এখন আপনি সেটা মানলেন না রাজনৈতিক দল হিসেবে, তাহলে তো হলো না। এটার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, এটা বাস্তবায়নের ব্যাপারে আপনাকে অঙ্গীকার করতে হবে এবং সেই ব্যাপারে আন্তরিক থাকতে হবে। সেই সদিচ্ছাটা যদি না থাকে তাহলে সব কিছুই ব্যর্থ হয়ে যাবে। আমরা চাইব যে যত সম্ভব কম রক্তপাত, সংঘাত, সহিংসতা হয়ে যেন নির্বাচনটা হয়, প্রাণহানি যেন না হয়। সবাই মিলে আমরা একটা সহিষ্ণুতার পরিচয় যেন দিই, আমরা যেন একটা গণতান্ত্রিক অভিযাত্রাটাকে নিশ্চিত করার জন্য আমাদের যার যার ক্ষেত্র থেকে মানে সেই ইতিবাচক ভূমিকা যেন আমরা পালন করি। আপনি লক্ষ্য করেছেন যে দেশে
এই সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভূমিকম্পের ঘটনা ঘটেছে এবং সেটিকে ধরে প্রথম আলো একটি শিরোনাম করেছে যে দেশের সক্রিয় আরেকটি ফাটলেখার সন্ধান, ভবন নির্মাণ কাজ অনুমোদনে পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা জানি যে আমাদের ঢাকা শহরেই অপরিকল্পিতভাবে একটা নগর গড়ে তোলা হয়েছে, সেখানে আমরা রাজুকের কথা জানি, আবার নতুন করে আরেকটি কর্তৃপক্ষ গঠন করলে পরিকল্পিতভাবে ঢাকা নগরীকে বা পরিকল্পনা ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে কিনা, বা এখন পর্যন্ত যা হয়েছে ভবনগুলো যেভাবে নির্মাণ হয়েছে সেগুলি রিভিউ করা দরকার। এর মধ্যে চিহ্নিতও করেছে অনেক কিছু। তো আপনার কিন্তু এতগুলি সংস্থার তো প্রয়োজন নেই। একটা সংস্থায় যদি আপনি সঠিকভাবে কাজ করে, গোজামিল না দেয় এবং দুর্নীতিগ্রস্ত না হয়, যার যার দায়িত্বটা সঠিকভাবে পালন করে, তাহলে কিন্তু এত সংকট হওয়ার কথা না। অতীতে যা হয়ে গেছে ভুলভ্রান্তি, অনিয়ম, অসঙ্গতি, সেগুলিকে সংশোধন করে, ভবনগুলিকে চিহ্নিত করে, সেগুলিকে সেইভাবে ইম্প্রোভাইজ করে এবং ভূমিকম্প সহনীয় করে গড়ে তোলার জন্য যতটা সম্ভব, সব তো সম্ভব না, পারা যায় সেটাই চেষ্টা করতে হবে এবং মানুষকে ভূমিকম্প সম্পর্কে সচেতন করতে হবে। ভূমিকম্প এমনই একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা আগাম পূর্বাভাস দেওয়া যায় না বলতে গেলে। তো ফলে আমরা যেন সচেতন থাকি এবং এই এটা একটা বিশাল আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে ঢাকা ছেড়ে গ্রামেও চলে যাচ্ছে, এমন ঘটনাও আমি জানি। তো এখন আমরা তো আর বনে জঙ্গলে বাস করতে পারবো না, আমাদের শহরে বাস করতে হবে। সেটাকে যতটা বাস উপযোগী এবং বিজ্ঞানসম্মত করা যায়, ভূমিকম্প সহনীয় করা যায়, সেটার চেষ্টাটা করতে হবে, পর্যালোচনাটা করতে হবে। ভূমিকম্প প্রবণ যেই ভবনগুলি, যেগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বেশি, সেগুলিকে চিহ্নিত করে সেটাকে যতটা সম্ভব রিপ্লেস করা সম্ভব এবং সেগুলিকে ভেঙে আবার নতুন করে সুন্দর করে এই সব কোড, বিল্ডিং কোড মেনে যেন আবার তৈরি করা হয়। সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং ব্যয়বহুল ব্যাপার এবং মানুষের জনভোগান্তি হবে, এটাও রাতারাতি হবে না। কিন্তু আমরা যদি সচেতন হই, আমরা যদি পরিকল্পিতভাবে এগিয়ে যাই এবং সেটাকে যদি বাস্তবায়ন করি আন্তরিকতার সঙ্গে, সদিচ্ছার সঙ্গে, দুর্নীতিমুক্তভাবে, তাহলে কিন্তু এই পরিস্থিতি থেকে অনেকখানি উত্তরণ, এই বিপদ থেকে উত্তরণ পাওয়া সম্ভব আমি মনে করি। আমরা দেখি যে সাধারণত যে কোনো দুর্ঘটনা ঘটলে, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বেশ কয়েকদিন গণমাধ্যম সরব থাকে, আমাদের মধ্যে আলাপ আলোচনা থাকে, কিন্তু কিছুদিনের মধ্যে সেটি আবার যখন পরিস্থিতি শান্ত হয়ে যায়, সে আলাপ আলোচনা উধাও হয়ে যায়। তাই ভূমিকম্পের ক্ষেত্রে আমরা দেখছি যে এই কয়েকদিন ধরেই গণমাধ্যমে খবর হচ্ছে, আবার সরকারে যারা আছেন তারাও বৈঠক করছেন, প্রধান উপদেষ্টার নির্দেশ দিয়েছেন, কিন্তু কিছুদিন পরের অবস্থা আমি আপনার কাছে একটু জানতে চাই, তখন আসলে এতগুলি ইস্যু এসে যায়, ফলে একটা চাপা পড়ে যায়, আমাদের মধ্যে সেই ধারাবাহিকতাটা নাই আসলে। কিন্তু যেগুলি বড় বড় সংকট, সেগুলির মধ্যে ধারাবাহিকভাবে আমাদের কিন্তু পর্যবেক্ষণটা দরকার, জনসচেতনতা তৈরি করার জন্য ফলো আপটা করা দরকার, যেটা আমাদের সাংবাদিকতায় ল্যাক করে আর কি। টেলিভিশন সাংবাদিকতা বলেন, প্রিন্ট সাংবাদিকতা বলেন, সব জায়গায়। তো আমরা যদি এই ব্যাপারে সচেতন হই, কারণ আমাদের দেশে এত বড় বড় ইস্যু এসে যায়, ফলে ওগুলির দিকে আমরা সেভাবে নজর দিতে পারি না, উপেক্ষিত থেকে যায়। কিন্তু এগুলি তো মানুষের জীবন নিয়ে প্রশ্ন, জানমালের প্রশ্ন। সুতরাং এগুলির ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, আমাদেরকে আরও বিজ্ঞান মনস্ক হতে হবে, আমাদেরকে কুসংস্কার থেকে বাঁচতে হবে এবং অকারণ ট্রমা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। আমরা একদম শেষ দিকে চলে এসেছি, একদম 1 মিনিটের মধ্যে বলবেন শেষ প্রসঙ্গে, যেটি ইত্তেফাকের একটি শিরোনাম, সিসিইউতে খালেদা জিয়া, সারা দেশের দোয়া ও মোনাজাত আজকে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, আমরা জানি ভর্তি রয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলে থাকে যে গত সরকারের আমলে তাকে জেলে রাখার নামে স্লো পয়জনিং করা হয়েছে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, সুচিকিৎসা না দেওয়ার, সুচিকিৎসা পেতে বাধা। বেগম খালেদা জিয়ার উপরে যেই আচরণ করা হয়েছে সেটা তো অমানবিক, নৃশংস, নিষ্ঠুর এবং তাকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, তাকে কতভাবে অপমান করা হয়েছে, অন্যায় মামলায় তাকে দীর্ঘদিন কারাভোগ করা হয়েছে। কিন্তু প্রকৃতি দেখেন, প্রকৃতির একটা প্রতিশোধ বলে কথা আছে। এখন শেখ হাসিনার যে এত সম্পদ আপনি বললেন, এত বল্টে, তারপরে এত প্লট, এত কিছু, তো এখন তো তাকে আশ্রিত হয়ে অসম্মানজনক এবং গ্লানিকর জীবনযাপন করতে হচ্ছে। বিখ্যাত সাংবাদিক শফিক রেহমান বলেছিলেন যে হাসিনা বেঁচে থাকুক, আমি চাই, এটাই তার শাস্তি। কারণ আপনি মারা গেলে তো মারাই গেল, কিন্তু বেঁচে থেকে যদি ট্র্যাজেডির স্বাদ তাকে নিতে হয়, তাহলে এগুলি সমস্ত তাকে দেখতে হচ্ছে। এবং হাসিনাকে বলা হয় যে তার দল আওয়ামী লীগকে শেখ হাসিনা নিজেই হত্যা করে নিজে পালিয়ে গেছে নিজের জীবন বাঁচানোর জন্য। সত্যিই তো, কারণ তাদের লক্ষ লক্ষ কর্মী নেতাকে অরক্ষিত রেখে মুষ্টিমেয় কিছু লোক বিদেশে চলে গেছে এবং তারা সেখান থেকে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করছে, যেটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি, স্থিতি, গণতন্ত্রের বিকাশ, গণতন্ত্রের যে অভিযাত্রার যেই
স্বাভাবিক গতিপথ সেটাকে রুদ্ধ করছে, আমরা সেটা নিন্দা করি। আমরা যেন সবাই সচেতন থাকি এই ষড়যন্ত্র সম্পর্কে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেকে মানে নিজেদেরকে রক্ষা করার জন্য, দেশের জন্য আমরা যেন সবাই মিলে একটা প্ল্যাটফর্মে কাজ করি। ধন্যবাদ মিস্টার হাসান হাফিজ। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এই অনুষ্ঠানটি অর্থাৎ ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিনের আয়োজন, প্রতিদিন সকাল 9:20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।